মাস পর বাড়িতে এসে দরজা ঠেলে রুমে প্রবেশ করতেই নিজের স্ত্রীকে অন্য পুরুষের সাথে অন্তরঙ্গ অবস্থায় দেখে দরজার সামনে ঠায় দাঁড়িয়ে আছে রুদ্র চৌধুরী। রুদ্রকে দেখে চাদর দিয়ে নিজের শরীর ঢেকে নিল সামিয়া। রুদ্রকে দেখে অবাকের চরম সীমানায় সে, কারণ রুদ্র বলেছিল তার আসতে আরো 2-1 দিন লাগবে। স্কুল ব্যাগ কাঁধে নিয়ে মা বাবা এসেছে বলে রুমে প্রবেশ করলো তাদের একমাত্র ছেলে রাত। ভেতরে প্রবেশ করে এই অবস্থা দেখে সেও অবাক, কারণ এই পরিস্থিতিতে ক্লাস 9-এ পড়ুয়া রাত মোটামুটি আন্দাজ করতে পারছে এখানে কি হয়েছে, কারণ 9-এ পড়ুয়া ছেলে কিছুতেই এই ব্যাপারে অবুঝ নয়। সামিয়া চাদর দিয়ে নিজেকে আড়াল করে রেখেছে, আর রাতের হোম টিচার নিজে জামা কাপড় পরতে ব্যস্ত। ব্যবসার কাজে 1 মাসের জন্য বাইরে ছিল রাতের বাবা রুদ্র চৌধুরী। যদিও আরো কয়েকদিন পরে আসার কথা ছিল, তবে কাজ কমপ্লিট হওয়ার আগেই চলে এসেছে সে। আর এসেই এমন একটা কাণ্ড দেখবে তা ভাবতেও পারেনি রুদ্র। পাশে অর্ধলগ্নভাবে দাঁড়িয়ে থাকা লোকটা প্রায় 2 বছর ধরে রাতকে টিউশনি করায়। নিজের স্ত্রীর মতো তাকেও খুব বিশ্বাস করেছিল রুদ্র। রুদ্র চৌধুরী খুব শান্ত স্বভাবের একটা লোক। রাতের হোম টিচার জামা কাপড় পরে বেরিয়ে গেল তাদের সামনে দিয়ে, তবুও কিছু বলল না রুদ্র চৌধুরী। সারা রুমে পিনপিনি নীরবতা বিরাজ করছে। মায়ের প্রতি একরাশ ঘৃণা নিয়ে সেখান থেকে চলে যায় রাত। সামিয়া দৌড়ে এসে জড়িয়ে ধরে রুদ্রের পা দুটি। এতেও শক্ত হয়ে দাঁড়িয়ে আছে সে। কোনো সিনক্রেট করতে চায় না রুদ্র, কারণ সিনক্রেট করা মানে লোক জানাজানি হওয়া। এতে তার ফ্যামিলির মান সম্মান নিয়ে টানাটানি পড়বে। 2 দিন পরেই তাদের ডিভোর্স হয়ে যায়। মানুষ ডিভোর্সের ব্যাপারটা জানে, কিন্তু কারণটা সকলেরই অজানা। সামিয়া কেঁদে কেটে অনেক অনুরোধ করলো রুদ্রকে, কিন্তু রুদ্র বরাবরই বলে দিল বিশ্বাসঘাতকের সাথে সে কোনো সম্পর্ক রাখতে চায় না। ডিভোর্সের সময় শুরু হলো রাতকে নিয়ে দ্বন্দ্ব। সামিয়া রাতকে তার সাথে নিয়ে যেতে চায়, আর রাতকে নিতে নারাজ রুদ্র চৌধুরী। এর সমাধানও হলো খুব সহজ ভালো। রাত যার সাথে থাকতে চায় তার কাছেই থাকবে সে। প্রত্যুত্তরে রাত সোজাসুজিভাবে বলে দেয় সে তার মায়ের মুখও দেখতে চায় না কোনোদিনও। ডিভোর্সের 3 মাস পেরিয়ে গেল। এর মাঝে রাতকে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করেছে সামিয়া, কিন্তু প্রতিবারই ব্যর্থ হলো। ওই দিনের পর থেকে রাতও কেমন বদলে গেল। প্রয়োজন ছাড়া কোনো কথা বলে না, চুপচাপ প্রকৃতির হয়ে গেছে সেও। রাতের বাবা রাতকে হাসি খুশি রাখতে রাতের সকল পছন্দের কাজগুলোই করে, কিন্তু এতেও মন বসে না রাতে। জন্মাতে থাকে মেয়ে জাতির প্রতি একরাশ ঘৃণা। দাদির সাথেও তেমন একটা সময় কাটানো হয় না রাতের। ছোটবেলার মতো নানান গল্প শোনা হয় না। কেটে গেল অনেক দিন। দেখতে দেখতে এসএসসি পরীক্ষা চলে আসে রাতে। পড়াশোনায় বরাবরই ভালো ছিল রাত, কিন্তু মানসিক চাপ একটু একটু করে শেষ করে দিচ্ছে তাকে। এসএসসিতে পূর্বের মতো ভালো রেজাল্ট না করলেও অতটাও খারাপ করেনি সে, মোটামুটি ভালোই করেছে। রুদ্রের একাকিত্বের বিষয়টা ভেবে তার মা নয়নতারা বেগম সিদ্ধান্ত নেয় রুদ্রের দ্বিতীয় বিয়ের কথা। রাতের কথা ভেবে রুদ্র রাজি না হলেও নানানভাবে ব্ল্যাকমেল করতে থাকে তার মা। রাতের বেলা খোলা আকাশের নিচে হালকা বাতাসে ছাদে হাঁটাহাঁটি করছে রুদ্র চৌধুরী। বাবার পাশে এসে দাঁড়ায় রাত। বাবা, একটা কথা জানার ছিল, বলবো? হ্যাঁ বাবা, বল। তুমি কি আবার বিয়ে করবে? ছেলের প্রশ্নের উত্তরটা কি হবে তা জানা নেই রুদ্রের। ওদিকে তার মা নানানভাবে ব্ল্যাকমেল করছে তাকে। মাকেও যে সে খুব বেশি ভালোবাসে। রাত নিচের দিকে তাকিয়ে বলে, তুমি বিয়ে করো না বাবা, দরকার নেই বিয়ের, আমরা ভালোই আছি। অবশেষে ছেলের কথা রাখতে ব্যর্থ হলো রুদ্র চৌধুরী। রাতও দ্বিতীয়বার অনুরোধ করলো না তার বাবাকে, চুপচাপ সব দেখে গেল। আজ থেকে তার বাবাও তার থেকে দূরে সরে গেল। অন্য কেউ নিয়ে নিয়েছে তার বাবাকে। তীব্র একাকিত্ব ঘিরে ফেলেছে রাতকে। বিষণ্ণতায় ছেয়ে গেল তার জীবন। কিন্তু কে জানতো রাতের জীবনেও ঘটতে চলেছে অন্য কারো আগমন। মেয়েদের প্রতি তীব্র ঘৃণা থাকলেও একজনকে ভালো লাগতে শুরু করবে তার। পূর্বের কথা মনে পড়তেই বুকটা কেঁপে ওঠে তার। একটা ঘটনাই এলোমেলো করে দিল তার জীবনটা। এখনো চোখের সামনে বারবার ভেসে ওঠে তার হোম টিচার আনিসের মুখটা। এইচএসসি পাশ করে নতুন কলেজে পা রাখলো সে। নতুন কলেজে নতুন বন্ধু বান্ধব, তাতেও যেন রাত ভিন্ন একটা জগতে বন্দী। মেয়েদের কাছ থেকে নিজেকে সবসময় দূরে সরে রাখে রাত। ওসব প্রেম ভালোবাসায় সে বিশ্বাসী নয়, সব হলো অভিনয়। আর দিন শেষে সবাই অভিনেতা। একটা মেয়ের হাত ধরে টানতে টানতে বন্ধু মহলে নিয়ে গেল রাত। ছোটার আপ্রাণ চেষ্টা করছে মেয়েটা, আরে, কে আপনি? ছাড়ুন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন আমায়? কিন্তু রাতের কোনো রেসপন্স নেই। রাতের বন্ধু রাফিকে একটা মেয়ে থাপ্পড় মারবে বলেছিল সকলের সামনে, তাই রাতের এমন রিয়েকশন। রাফি হা করে তাকিয়ে আছে। এই মেয়ে, তোমাকে একটা ছেলের ভালো লাগতেই পারে, তাই বলে তুমি তাকে অপমান করতে হবে? সুন্দরভাবে বুঝিয়ে বললে কি হতো না? আজব, কি বলছেন আপনি? আমি তো আজই নতুন আসলাম, তাছাড়া আমি তো তেমন কাউকে চিনিও না। এর মাঝে রাফি বলে ওঠে, আরে ভাই, কি বলছিস তোরা? আর এ তো রাফিয়ানা,
কাকে নিয়ে এলি তুই? রাত একটু অবাক হলো। তাহলে কাকে নিয়ে এলো সে? কি? এই মেয়েটার কথা না বললি, আরও হাত দিয়েও দেখিয়ে দিলি। আরে ও এটা না। আর আমার পুরো কথাটা শোনার আগেই তো তুই চলে গেলি। রাত একটু বিরক্তিকর ভাবে রাফির দিকে তাকিয়ে বলে। স্টুপিড। রাফি মেয়েটাকে বলে ওঠে। সরি আপু, একটা মিস্টেক হয়ে গেছে, প্লিজ মনে কিছু নেবেন না। ওরা চলে যাওয়ার পরই দুটো ছেলে এসে মেয়েটার পাশে দাঁড়ায়। কি হয়েছে ম্যাম? এনি প্রবলেম? না তেমন কিছু না। আর আপনারা সবসময় এভাবে আমার পিছে পড়ে থাকেন কেন? হ্যাঁ, আমার কি স্বাধীনভাবে চলতে দেবেন না আপনারা? সরি ম্যাম, জানেনই তো আপনাকে দেখে রাখাটা আমাদের ডিউটি, আর এটা স্যারের অর্ডার। ছোটবেলা থেকেই গিটার বাজানোতে অভ্যস্ত রাত। ভার্সিটির একটা কর্নারে বসে সেই গিটারের সুর তুলতে ব্যস্ত সে। কিছুক্ষণ পর একটা মেয়ে এসে দাঁড়ায় তার পাশে। বেশি লম্বাও নয়, আবার খাটোও নয়, মাঝামাঝি। একেবারে পারফেক্ট সাইজ যাকে বলে। বেশ সুন্দর মেয়েটা, মুখটাও মায়াময়ী। মায়াবী চোখগুলো যেন চোখ নয়, একটা মায়াজাল। ওই চোখে তাকিয়ে মায়া ছেলে আবদ্ধ হবে না এমন ছেলে খুব কমই। রাতের পাশে দাঁড়িয়ে হাই দিতেই কোনো রেসপন্স দিল না রাত। এতে একটু অপমানিত হয় মেয়েটা। কত ছেলে তার দিকে তাকিয়ে থাকে, আর এই ছেলের কোনো পাত্তাই নেই। সেতে সেতে কথা বলতে এলাম, তাও কত ভাব। রাতের পাশে বসে পড়ে মেয়েটা। বাহ, আপনি তো দেখছি খুব সুন্দর করে গিটার বাজান। এবার রাত একটু আর চোখে তাকায় মেয়েটার দিকে। দেখে কালকের ওই মেয়েটা। রাত মেয়েটার দিকে না তাকিয়ে বলে ওঠে। সরি, কেন? কালকের ঘটনার জন্য। ইটস ওকে। আপনি কি সবসময় এমনই চুপচাপই থাকেন? কোনো উত্তর দিল না রাত। হাত বাড়িয়ে মেয়েটা বলে ওঠে। আমি বৃষ্টি। একটু বিরক্তিকর ভাব নিয়ে উঠে চলে যাচ্ছে রাত। পেছন থেকে বৃষ্টি বলে ওঠে। আপনার নামটা? রাত কোনো উত্তর না দিয়েই সোজা হেঁটে চলে গেল। এবার আগে মাথায় রক্ত উঠে গেল বৃষ্টির। এত ভাব, কত সাহস! আমার প্রশ্ন কি এড়িয়ে চলে? নামটা জিজ্ঞেস করে কি মহাভারত অশুদ্ধ করে ফেললাম নাকি? রাগে কটমট করছে বৃষ্টি। রাত হাঁটতে হাঁটতে কিছু দূর এসে দেখলো একটা মেয়ে ও একটা ছেলের মাঝে কথা কাটাকাটি চলছে। কথা শুনে মনে হলো ব্রেকআপের কথা চলছে তাদের মাঝে। সেদিকে কোনো কান না দিয়ে সোজা হেঁটে চলে গেল রাত। এগুলোই আজকালকার ভালোবাসা। কিছু সম্পর্কের যে কোনো একজন হয় পাক্কা অভিনেতা, আরেকজন না বুঝে অন্ধের মতো ভালোবেসে ফেলে। এগুলো ভাবতে ভাবতেই হেঁটে যাচ্ছে রাত। ওসব প্রেম ভালোবাসা সম্পর্ক এগুলো সব মিথ্যা। গাড়ি করে বাড়ির পথে রওনা দিল বৃষ্টি। নিজস্ব গাড়িতেই আসা যাওয়া করে সে। রাতকে দেখার পর থেকে কেমন একটা আকর্ষণ কাজ করছে তার মাঝে। রাতের এক্সট্রা অ্যাটিটিউডগুলো ধীরে ধীরে ভালো লাগতে শুরু করে তার মাঝে। কিন্তু দু একদিনের পরিচয়ে এটাও কি সম্ভব? বাসায় প্রবেশ করে দেখে বাবা এখনো ফিরেনি। রাজনৈতিক কাজে জড়িত তার বাবা। দুইবার নির্বাচিত রানিং এমপি। দেখে তার মা সোফায় বসে বসে কার সাথে কথা বলছে আর হাসছে। আরে তুই কোনো চিন্তা করিস না, বৃষ্টিকে আমি ভালো করেই চিনি। ওর সব কিছুই আমি জানি। তুই আগে পড়াশোনা শেষ করে দেশে আয়, সব চিন্তা ভাবনা তারপর। বৃষ্টিকে দেখে বলে উঠল। এই তো বৃষ্টি এসে গেছে, নে কথা বল তার সাথে। এতে একটু বিরক্ত হলো বৃষ্টি। মা, আমার এখন টায়ার্ড লাগছে, ফ্রেশ হতে হবে, কলেজ থেকে আসলাম মাত্র। বলেই বৃষ্টি উপরে চলে গেল। ফোনের ভিতর সব শুনছে সাজিদ। নীরবতা ভেঙে সাজিদ বলে ওঠে। দেখো ভুবি, বৃষ্টির এখন ভালো মন্দ বোঝার বয়স হয়েছে, তাই ও যেমন চায় তেমনই চলুক। কিন্তু তোমরা ওকে ছাড় দিয়েছো তাই বলে ছেড়ে দিবে না। তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। আরে তুই কোনো টেনশন নিস না তো। উপরে গিয়ে নিজের রুমে ঢুকে যায় বৃষ্টি। বুঝতেই পারছে ওই সাজিদই ফোন দিয়েছে। নিজের ফোন থেকে নাম্বার ব্লক করে দিলাম, এখন মায়ের ফোন দিয়ে কথা বলতে চাইছে। অসহ্য লোক একটা, উফ! এত অ্যাভয়েড করি তাও ছাত্রামি কমেনি। সাজিদ হলো তার মামাতো ভাই। ছোটবেলা থেকেই নাকি সে বৃষ্টিকে পছন্দ করে। মাকেও রাজি করিয়ে ফেলেছে সে। কিন্তু বৃষ্টির কোনো ইন্টারেস্ট নেই সাজিদের প্রতি। মনের উপর জোর করে যাই হোক, কখনো ভালোবাসা হয় না। রাত করে বাসে ফিরে আসে রাত। ঘরে প্রবেশ করতেই সামনে এগিয়ে আসে তার দ্বিতীয় মা পলি। এই বংশে সে নামের সাথে চৌধুরীটাও যোগ হয়েছে। সারাদিন কোথায় থাকো তুমি? আর এত রাত করেই বা বাসায় ফিরো কেন? যেখানেই থাকি বেঁচেই তো ফিরে আসি, তাই না? বেঁচে ফিরবেই না কেন? সারাদিন তো পারো শুধু বাবার টাকা উড়াতে। কষ্ট বুঝবেই বা কি করে? আমার বাবার টাকা আমি কি করব না করব সেটা আমার একান্তই ব্যক্তিগত ব্যাপার। বাইরের কোনো মানুষের এই ব্যাপারে নাক গলানো আমার পছন্দ নয়। এই বলেই হাঁটা ধরল রাত। কথাগুলো একসময় গায়ে লাগতো রাতের। এখন শুনতে শুনতে অভ্যস্ত। সোজা উপরে চলে গেল সে। কারণ সে নিজেই জানে কে কতটা কষ্টে আছে। ফ্রেশ হয়ে বারান্দায় গিয়ে সিগারেট ধরায় রাত। এই সিগারেটই এখন তার নিত্যদিনের সঙ্গী। চোখে ঘুম নেই বৃষ্টি। ফেসবুকে একের পর এক আইডি সার্চ দিয়ে যাচ্ছে রাতের আইডির খোঁজে। কিন্তু ওই নামে ওর কোনো আইডি খুঁজে পেল না সে। ও এতটা গম্ভীর কেন সবসময়?
একদম সবার থেকে আলাদা। এটা কি ওর অ্যাটিটিউড নাকি গম্ভীরতা? ভাবনার সমাপ্তি ঘটে তার মায়ের চেঁচামেচি শুনে। চেঁচাতে চেঁচাতে তার রুমের দিকে এগিয়ে আসছে তার মা। কারণ কি? দ্বিতীয় বিয়েটা করা যে ভুল হলো তা ভালো করেই বুঝতে পারছেন রুদ্র চৌধুরী। এই দ্বিতীয় বিয়ে যে তার আর রাতের মাঝে দূরত্ব বাড়িয়ে দিচ্ছে ধীরে ধীরে। যদিও বিয়ের আগে রাত তার বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে দ্বিমত পোষণ করেছিল। রাতে ছাদের এক কোণে দুপা ঝুলিয়ে বসে আছে রাত। হাতে আছে গিটারটা, আর তার পাশে পড়ে আছে একটি ছোট্ট ডায়েরি। আগে ডায়েরি লেখায় তেমন অভ্যস্ত ছিল না রাত। ইদানিং তার অনুভূতিগুলো ডায়েরি বন্দি করে রাখছে। হঠাৎ মনে পড়ল বৃষ্টির কথা। মাথা ঝাঁকিয়ে একটা হাসি দিল সে। এই মেয়ে জাতির কারণে তার জীবনটা বিষণ্ণতায় ঘেরা। সবাই তো আর এক মন মানসিকতায় মানুষ নয়। তাহলে মেয়েদের প্রতি তার কিসের এত অ্যালার্জি? বসে বসে গিটারের সুরে হারিয়ে যেতে ব্যস্ত সে। মাঝে মাঝে তাকিয়ে দেখছে শহরের কিছুটা অংশ, যতদূর দেখা যায়। দিন ও সন্ধ্যার তুলনায় শহরটা স্তব্ধ হয়ে গেছে, যেন তার মতো এটাও একটা বিষণ্ণ শহর। পেছনে তার বাবা রুদ্র চৌধুরীকে দেখেই উঠে দাঁড়ায় সে। তার বাবা তার পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় প্রশ্ন করে, রাত তো বেশ গভীর হয়ে উঠেছে, এখনো ঘুমাসনি যে? ঘুম আসছে না তাই। রাত জাগলে তো শরীর খারাপ করবে। চোখের ঘুম অনেক আগেই হারিয়ে গিয়েছে বাবা। মা হারা ছেলের সবচেয়ে বড় ভরসা থাকে তার বাবা। আর সেই বাবাকেও যদি অন্য কেউ নিয়ে নেয় তাহলে তার কী বা থাকে? আমি এতিম হয়ে গেছি অনেক আগেই, আর এতিমের জন্য চিন্তা করার মানুষ খুব কমই। আর কিছু বলল না রুদ্র চৌধুরী। একটা বড় দীর্ঘশ্বাস ফেলল সে। রাত গিটার আর ডায়েরিটা নিয়ে সোজা চলে গেল নিচে। রুদ্র ভালোভাবে বুঝতে পারছে আজও পলি রাতকে কিছু বলেছে। হাঁটা ধরল সেও। ওদিকে রাতের আইডি খুঁজেই চলেছে বৃষ্টি। একটু আগে মা এসে বকাঝকা করে গেল সাজিদ ভাইয়ের সাথে নাকি ভাব দেখায়, তাই মাকে ভালোভাবেই জব্দ করে নিয়েছে ওই সাজিদ হারামজাদা। মামাতো ভাই দেখে কিছু বলতেও পারে না বৃষ্টি। রাতের আইডি খুঁজে না পেলেও তার বন্ধু রাফির আইডি ঠিকই খুঁজে পেল বৃষ্টি। যাক, তার কাছ থেকেই নেওয়া যাবে নাম্বার ও ফেসবুক আইডি। ছাদ থেকে নিচে নেমেই সোজা পলির রুমে চলে যায় রুদ্র। রুদ্রর রাগী লোক দেখে সামনে গিয়ে জিজ্ঞেস করে পলি, কি হয়েছে? তোমার কোনো সমস্যা হয়েছে কি? রাত, তোমার নিজের ছেলে না হলেও সম্পর্ক তো ছেলে, তাই না? তার সাথে ব্যবহারটা একটু ভালো করবে। আমার মায়ের কারণেই তোমার এই বাড়িতে আসা, না হয় আমি আমার ছেলের সাথেই ভালো থাকতে পারতাম। ও, তার মানে তোমার কাছে বিচার দাও শেষ ওর? কি বলেছি আমি? সেই সকালে কলেজে নাম করে বের হয়, আর রাতে ফিরে। সারাদিন কি করে কোথায় থাকে তার কোনো হিসাব রাখো তুমি? শুনলাম নাকি নেশা করেও। নিজে তো কোনো ইনকাম করে না, সারাদিন বাবার টাকাই ফুর্তি করা। নষ্ট হয়ে যাচ্ছে তোমার ছেলে। একদম ফালতু কথা বলবি না পলি। আর আমার পর সবকিছু রাতেরই, তাই তাকে কথায় কথায় খোঁটা দেওয়া বন্ধ করো। আর তোমারও তো মা হওয়ার কোনো ক্ষমতা নেই, ওকে নিজের সন্তানের মতন দেখতে পারবে না। আর শোনো, রাত আমার ছেলে, আর ওর মুখে আমি সবসময় হাসি খুশি দেখতে চাই। যদি এমনি চলতে থাকে তাহলে ডিভোর্স পেপারে সাইন করে সোজা বেরিয়ে যাবে। আই হোপ আমি কি বলেছি তা বুঝতেই পারছো। মাতৃত্বসুলভ আচরণ করবে তার সাথে। ডিভোর্সের কথা শুনে আর কথা বাড়ালো না পলি। কারণ এর আগেও একটা সংসার ছিল পলির। কখনো বাচ্চা হবে না শুনে স্বামী ডিভোর্স দেয় তাকে। আর তাই সে জানে একজন ডিভোর্সি নারী সমাজে কতটা অবহেলিত। রাত প্রায় 2টার কাছাকাছি। একটা ফোন আসলো রাতের ফোনে, আননোন নাম্বার। প্রথমবার দেখতে দেখতেই কেটে গেল। পরের বার রিসিভ করলো রাত। ওপাশ থেকে একটা মেয়েলি কণ্ঠ ভেসে উঠল, ফোন ধরছিলেন না কেন? আর সেই 1 ঘন্টা আগে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠালাম, এখনো একসেপ্ট করেননি যে? অনলাইনে তেমন একটা যাওয়া হয় না, তাই হয়তো। আর আপনি কে বলছেন? গেস করুন তো দেখি কে। সরি, আমি অপরিচিত কারোর সাথে কথা বলি না। বলি ফোন রেখে দিল রাত। ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে রাত। ফোনে একটা মেসেজ আসলো। দেখে সেই অচেনা নাম্বারটা। ভেরি অ্যাটিটিউড। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি। ফোনে তো বলারই সুযোগ দিলেন না। ও আচ্ছা। আচ্ছা, আপনি কি সবসময় এমন গম্ভীর থাকেন? আমি আমার মতো, যে যেমন ভাববে সেটা তার ইচ্ছা। বুঝিনি। কি জন্য ফোন দিয়েছিলেন? আপনি কি বিরক্ত? বিরক্ত কেন হব আজব? কারণ থাকতে পারে না? আচ্ছা, আমরা তো একই ক্লাসে পড়ি, তাহলে আমরা কি তুমি করে বলতে পারি না? আপনার ইচ্ছা। আপনি নয়, তুমি। ও ফ্রেন্ড। আচ্ছা বাই, রাত অনেক হয়েছে, এখন ঘুমাবো। গুড নাইট। ফোন রেখে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে বৃষ্টি। মুখে বরাবরের মতো প্রসারিত হাসিটা বিদ্যমান। কিন্তু পূর্বপুরুষরা একটা কথা বলে গেছে, অতি হাসলে পরে দুঃখের সাগরে ভাসতে হয়। আজ 7 এপ্রিল, তার বাবা মায়ের অ্যানিভার্সারি।
ছোটবেলায় এই দিনটা কত না আনন্দ হতো তার। ঘোরা হতো কত জায়গা। কেক কাটার সময় তাদের দুজনের মাঝখানে রাতের স্থান ছিল। হারিয়ে গেছে আর সেই দিনগুলো। সব স্মৃতির পাতায় রয়ে গেছে। আর সেই স্মৃতি মনে রাখতেও চায় না সে। স্মৃতির পাতা উড়িয়ে দিতে চায় কবুতরের পায়ে বেঁধে উড়ো চিঠির খামের মতো। কিন্তু সেই স্মৃতির পাতাগুলোই প্রতিনিয়ত তাড়া করে বেড়ায় তাকে। গালে হাত দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে রাত। জুয়েল স্যার ক্লাস করাচ্ছে, সেদিকে কোনো মন নেই রাতের। ভাবনার সমাপ্তি ঘটলো স্যারের ডাক শুনে। আদেশ এলো এতক্ষণ স্যারে কি পড়ালো তা বোর্ডে গিয়ে সকলকে বুঝিয়ে দেওয়া। রাতের হাতে মার্কার ধরিয়ে ইশারা করলো বোর্ডের দিকে। রাত হেঁটে সামনে গেল। স্যার হেঁটে হেঁটে বোঝাচ্ছে সকলকে। ক্লাসের মাঝে অমনোযোগী হওয়াটাও কিন্তু রেজাল্ট খারাপের অন্যতম কারণ। কিছুক্ষণ পর সকলের চোখ পড়ে আছে বোর্ডের দিকে। রাত লিখতে লিখতে পুরো বোর্ড কালো করে ফেলেছে। একটা কথাই বারবার লেখা, আই হেট মম, আই হেট মম, আই হেট মম, আই হেট মম। ছুটির পর একটা মেয়ের সাথে বসে আছে বৃষ্টি। মেয়েটার চোখে শুধু অঝোরভাবে গড়িয়ে পড়ছে জল। মেয়েটার নাম কিয়া। রুশানের সাথে সম্পর্ক ছিল তার। গত এক সপ্তাহ ধরে রুশানের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি সে। অনেক খুঁজে আজ রুশানকে পেয়েছে। তাও রুশান নানান অপমান করে ব্রেকআপ করে চলে গিয়েছে। হয়তো কেয়া তার প্রিয়জন নয়, প্রয়োজনেই সীমাবদ্ধ ছিল। বৃষ্টি তার পাশে বসে বোঝাচ্ছে তাকে। আরে তুমি বাচ্চাদের মতো কাঁদছো কেন? ওসব মিথ্যে ভালোবাসার জন্যই চোখের জল ফেলাটাও বৃথা, কারণ এই জলেরও একটা বিশেষ মূল্য আছে। আজ তোমার খুশি থাকার কথা, কারণ এমন একটা ছেলের কাছ থেকে তুমি মুক্তি পেয়েছো যে কিনা তোমার ভালোবাসাটা কখনো বোঝেইনি। যে তোমাকে ভালোবাসবে তাকে তুমি খুঁজে বেড়াতে হবে না, সে নিজেই তোমাকে আগলে রাখতে চাইবে। সকল পরিস্থিতিতে আশ্বাস দিবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। দেখবে এর চাইতেও বেটার কেউ তোমার লাইফে আসবে। যারা ভালোবাসার মূল্য দিতে জানে না তাদের জন্য চোখের পানি ফেলাটাও বোকামি। আর তোমাকে এমন কান্না কান্না ভাবে একদম দেখতে ভালো লাগছে না, একটু হাসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল রাত। বৃষ্টির সাথে নিজের চিন্তা ভাবনাগুলোকে মিলিয়ে দেখার চেষ্টা করছে। ভালোবাসার প্রতি সকল মানুষেরই সম্মান থাকা উচিত। প্রেম করা সহজ, কিন্তু সারা জীবন চারটি হাত একজোটে বেঁধে রাখা খুবই কঠিন। মেয়েদের প্রতি তার বরাবরই অবিশ্বাস থাকলেও কেন জানি বৃষ্টির প্রতি অদ্ভুত একটা ভালো লাগা কাজ করছিল। আর এটা ভালো লাগা নয়, বৃষ্টির প্রতি তার সম্মান। ইদানিং বৃষ্টির সাথে একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে রাতের। রাত তখন 12টা বাজে। রাতের ফোনটা বেজে উঠলো। হাতে নিয়ে দেখে বৃষ্টি। একটু অবাক হলো রাত। এত রাতে বৃষ্টি ফোন দিয়েছে? এত রাতে ফোন করে কথা বলার মতো কোনো ঘনিষ্ঠতা নেই তাদের মধ্যে। কোনো সমস্যা হলো না তো আবার? ফোন রিসিভ করতে ওপাশ থেকে বৃষ্টি বলে উঠলো, ঘুমিয়ে পড়েছো? না। তাহলে একটু নিচে আসো। এত রাতে নিচে কেন? উফ, আসো না। অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি, ভয় ভয়ও করছে কেমন। মানে কি তুমি এত রাতে আমার বাসার নিচে? রাত বারান্দায় গিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে নিচে। দৌড়ে নিচে চলে গেল রাত। কি ব্যাপার বৃষ্টি, তুমি এত রাতে এখানে? বৃষ্টি একটা গিটার আর একটা গিফট বক্স এগিয়ে দিল রাতের দিকে। হ্যাপি বার্থডে টু ইউ। রাত হাঁ করে আছে বৃষ্টির কথায়। হঠাৎ মনে পড়লো আজ তো 25 তারিখ, ঠিকই তার বার্থডে। অথচ তারই মনে নেই। কতটা বেখেয়ালিভাবে জীবনযাপন করছে সে। তাহলে এই জন্যই কি বৃষ্টি সেদিন রাতকে তার বার্থডে কবে জিজ্ঞেস করেছিল? কিন্তু সব ঠিক আছে, বৃষ্টির এই পাগলামির মানে কি? এত রাতে একা একটা মেয়ে কত রকম বিপদ হতে পারতো। কি হলো নাও? গিটার তো তোমার খুব প্রিয়, যা সব সময় তোমার সাথে থাকে। ভাবলাম এটা দিলে তুমি খুশি হবে। কি হওনি খুশি? তাই বলে এত রাতে আর এইভাবে একা? এখন দেশের পরিস্থিতির ব্যাপারে জানো না? এত কিছু জানি না, অনেক কষ্টে বাসা থেকে লুকিয়ে লুকিয়ে এসেছি। রাত বৃষ্টিকে ঘরে নিয়ে যেতে চাইলেও আবার থমকে গেল। কারণ তার সৎ মা এটা কিভাবে নেবে কে জানে। হয়তো তিলকে তাল বানিয়ে পরিবেশন করবে বাবার কাছে। একা একা আসতে তেমন ভয় হয়নি, তোমাকে সারপ্রাইজ দিব এই চিন্তা মাথায় ঘুরতে ঘুরতে চলে এসেছে। এখন ভীষণ ভয় করছে, আমাকে কি বাসা পর্যন্ত এগিয়ে দিয়ে আসবে? রাত বুঝতে পারলো বৃষ্টি কায়দা করে তার সাথে হাঁটতে চাইছে। গাড়িও নেই, রাস্তায় হেঁটেই যেতে হবে পুরোটা পথ। যাই হোক, বৃষ্টি তার জন্যই এখানে এসেছে। এখন বৃষ্টিকে বাসা অবধি পৌঁছে দেওয়া তার কর্তব্য। রাত হ্যাঁ সূচক সম্মতি জানালে বৃষ্টির মনে মনে খুশিতে ডান্স করতে ইচ্ছে করছে। সে তো এটাই চাইছিল, পিনপিনে নীরব রাতে রাতের সাথে অনেকটা পথ হাঁটতে। বৃষ্টিকে এগিয়ে দেওয়ার জন্য পা বাড়ালো রাত। পাশাপাশি হাঁটছে দুজন। উপর থেকে সব এক নজরে দেখে যাচ্ছে রাতের সৎমা পলি চৌধুরী। তার দৃঢ় বিশ্বাস রাতের প্রতি তার বাবা রুদ্রের অন্ধবিশ্বাসটা এবার ভাঙতে কোনো প্রবলেম হবে না। রুদ্রকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিবে রাত কতটা নিচে নেমে গেছে। ছি ছি, এই নির্জন রাতে একটা মেয়েকে নিয়ে কোথায় গেল কে জানে। এত রাতে একটা ছেলেকে নিয়ে কোথাও যাওয়া, মেয়ে আর যে হোক, কখনো ভালো হতে পারে না। আজ আমার নিজের চোখকে না দেখলে তো বিশ্বাসই হতো না রাত কতটা নিচে নেমে গেছে।
দাও, আরো আশকারা দাও ছেলেকে। নিজের চোখেই দেখো কতটা নিচে নেমে গেছে তোমার ছেলে মাঝরাতে একটা মেয়েকে নিয়ে। ছি। পলির অভিযোগগুলো শুনে রুদ্র চৌধুরী ঠান্ডা মাথায় টেবিল থেকে এক গ্লাস পানি পান করল। রুদ্র চৌধুরীর নীরবতা দেখে রাগ আরও বেড়ে গেল পলির। আমার কথা বিশ্বাস হচ্ছে না, তাই তো? যেদিন এগুলো লোক জানাজানি হবে তখন কিন্তু মান সম্মানটা তোমারই যাবে। তখন কপাল থাপড়ানো ছাড়া আর কিছুই করার থাকবে না। ঠান্ডা মাথায় রুদ্র চৌধুরী বলে উঠে। তোমার অভিযোগ দেওয়া শেষ, অনেক রাত হয়েছে, ঘুমাতে চলো। আধা ঘন্টা আগে বৃষ্টিকে নিচে দাঁড়িয়ে থাকতে দেখে তড়িঘড়ি করে নিচে চলে যায় রাত। ঘর থেকে বের হওয়ার সময় রাতকে দেখে তার বাবা রুদ্র। ছেলেকে নিয়ে ইদানিং অনেক টেনশন হয় তার। এত রাতে কোথায় যাচ্ছে, মাথায় দুশ্চিন্তার ভার। ফলো করতে করতে রাতের পেছন পেছন বেরিয়ে পড়ে সেও। রাত বৃষ্টিকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। পলি চৌধুরী তা উপর থেকে দেখে রুমে চলে যায়। রুদ্র চৌধুরীকে খবরটা দিতে যে তার ছেলে নষ্ট হয়ে গেছে। রুমে গিয়ে রুদ্রকে দেখতে পেল না সে। বৃষ্টিকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল রাত। বাড়ির পেছন দিক দিয়ে পাইপ বেয়ে নিজের রুমে চলে যায় বৃষ্টি। বারান্দায় দাঁড়িয়ে কয়েকটা নিঃশ্বাস ফেলে সে। রুমটা খুটখুটে অন্ধকার হয়ে আছে। বৃষ্টি উকি দিয়ে দেখে খাটের উপর কে যেন বসে আছে। অন্ধকারে কে তা বোঝা না গেলেও কেউ একজন আছে তা ভালোই বুঝতে পারছে সে। বুকটা টিপ টিপ করতে থাকে তার। মনে হয় এক্ষুনি পরাণ পাখি উড়াল দিবে। মা বসে নেই তো আবার, নিশ্চয়ই জিজ্ঞেস করবে কোথায় গিয়েছিলি এত রাতে। তখনই ভেতর থেকে আওয়াজ এলো, ভয় পাস না আপু, ভিতরে চলে আয়। বুকে হাত দিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল বৃষ্টি। তার মানে এটা মা নয়, তার ছোট ভাই রিত। ক্লাস 10 পড়ে সে। বৃষ্টি এগিয়ে গিয়ে বলে উঠে, এখানে কি করছিস তুই? জানিস কত ভয় পেয়েছিলাম। তোর উপকার করলাম, থ্যাঙ্কস তো দে আমায়। আচ্ছা আগে বল, কি এমন উপকার করলি যার জন্য থ্যাঙ্কস দিতে হবে? তুই যে বের হচ্ছিলি তা আমি দেখেছি। আর তুই জানিস বাবা তখন ছাদে হাঁটাহাঁটি করছে, তোকে দেখেও ফেলেছে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাওয়ার সময়। ভাগ্যিস চিনতে পারেনি। তখনই আমি তোর রুমে এসে কাঁথা মুড়িয়ে শুয়ে থাকি। কিছুক্ষণ পর বাবা এসে রুমে চেক করে গেল। আমাকে দেখেই ভেবেছিল তুই শুয়ে আছিস, তাই রুমে চলে গেল। এখন হয়তো নাক ডেকে ঘুমোচ্ছে। আচ্ছা বাদ দে, আগে বল কাকে উইশ করেছিস? আমি যে কাউকে উইশ করতে গিয়েছি তুই কি করে জানলি? ওইসব আমি আরো আগে পার করে এসেছি। আগে বল কে সে, যাকে এত রাতে উইশ করতে গেলি? সময় হলে জানবি, এখন যা ঘুমাতে যা। কিন্তু আমার হেল্প করার ক্রেডিট দিবি না? এতদিনে একটা কাজের মতো কাজ করেছিস, পেয়ে যাবি। বাড়ি ফিরে পাইপ বেয়ে উঠে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে রাত। পলি নিজে ডাইনিং রুমে পায়চারি করছে। রুদ্রকে ঘরে ঢুকতে দেখেই অভিযোগ দিতে থাকে তার কাছে। ঠান্ডা মাথায় নিজের রুমের দিকে হাঁটা ধরল রুদ্র চৌধুরী। পেছন থেকে পলি বলে উঠে, ভালোর জন্যই বলছি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? রুমে গিয়ে দেখে আসো তোমার ছেলে কোথায়। রুদ্র এবার থেমে বলে উঠে, আমি ভাবতেও পারছি না রাত কিনে তোমার চিন্তা ভাবনা এত নিচে নেমে গেছে। দেখি চলো তো। পলি রুদ্রকে নিয়ে রাতের রুমের সামনে চলে গেল। ভেতরে গিয়ে দেখে রাত শুয়ে আছে বিছানায়। পলি চৌধুরী অবাক হলেও ভালোই বুঝতে পারছে এবার রুদ্র তার কোনো কথাই বিশ্বাস করবে না। নতুন কলেজ, সাথে কিছু নতুন বন্ধু, সব মিলিয়ে দিন ভালোই কাটছে রাতের। মাঝে মাঝে একা একা বিষণ্ণ মনে গিটার বাজানোটা তার নিত্যদিনের কাজ হয়ে দাঁড়িয়েছে। বৃষ্টি, নেহা, স্নিগ্ধা, মিলি সকলেই বসে আছে দল বেঁধে। বৃষ্টির দিকে তাকিয়ে নেহা বলে উঠে, কি রে, এত কি ভাবছিস? কিছু তো বলবি নাকি? পাশ থেকে স্নিগ্ধা বলে উঠে, নিশ্চয়ই রাতের আকাশে অনুভূতির তারা ছড়াচ্ছে। আরে ধুর, ছাড়তে যাবে কেন? ও তো এখন জোট বানাতে ব্যস্ত। বিরক্তি সুর নিয়ে বৃষ্টি বলে উঠে, ধুর, কি শুরু করেছিস তোরা? আচ্ছা দোস্ত, রাতকে যেহেতু তুই পছন্দই করে নিয়েছিস, তাহলে তোর মনের কথা বলে দি তাকে। তোদের কি আমি কখনো বলেছি যে রাতকে আমি পছন্দ করি? দোস্ত, তুই না বললেও তোর চোখের ভাষা তাই স্পষ্ট। সত্যি কি তা বোঝা যায়? কোনো সন্দেহ নেই। তাহলে রাতও কি সেই ভাজে বুঝতে পারে? সেটা তুই তাকেই জিজ্ঞেস কর। আর আমার মনে হয় রাতও তোকে পছন্দ করে, না হলে সে কোনো মেয়ের সাথে তেমন ঘনিষ্ঠ নয়। যদিও ফিরিয়ে দেয় তাহলে ভালো সম্পর্কটাও নষ্ট হয়ে যাবে আমাদের। আমি তো রাতকে হারাতে চাই না। আরে ধুর পাগলি, এত ভয় পেলে কি হবে? আমার বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দেবে না।
পাশ থেকে মিলি বলে উঠে। আই হ্যাভ এ আইডিয়া। আমরা সকল ফ্রেন্ডরা মিলে 2-1 দিনের জন্য কোথাও ঘুরতে চলি। আর এই ঘোরার উদ্দেশ্য হলো রাতকে বৃষ্টি প্রপোজ করা। স্নিগ্ধা বলে উঠে। আইডিয়া খারাপ না, কিন্তু ট্যুরের 50% খরচ কিন্তু বৃষ্টির। বন্ধুত্বের খাতিরে ফুল খরচ থেকে 50% ডিসকাউন্ট দিলাম। অন্য কেউ হলে যার জন্য যাচ্ছি পুরো খরচ তার কাছ থেকে আদায় করা হতো। পাশ থেকে নেহা বলে উঠে। আমার মনে হয় যাওয়া হবে না রে, বাসা থেকে কোথাও একা যেতে দেয় না আমাকে। আরে আমরা বুঝিয়ে বলবো আঙ্কেলকে, দেখবি না করবে না। এখন রাতের বন্ধুদের সাথে আলাপ করতে হবে এই নিয়ে। ছুটি শেষে পাশাপাশি হাঁটছে রাত ও বৃষ্টি। ড্রাইভারকে কিছু বকশিশ দিয়ে একটু সাইডে থাকতে বলেছে সে। হাঁটার সময় রাতের দিকে বারবার আর চোখে তাকাচ্ছে বৃষ্টি। এভাবে যে সে অসমাপ্ত পথ পাড়ি দিতে চায় রাতের সাথে, কারো মুখে কোনো কথা নেই। মাথার উপর সূর্যটা পশ্চিম দিকে হেলে পড়ছে ধীরে ধীরে, তবুও প্রখর তাপ ছড়াতে ব্যস্ত সে। সূর্যের তাপ বরাবরই গায়ে এসে পড়ছে দুজনের। ঘামে হালকা লাল গোলাপি আকার ধারণ করেছে বৃষ্টির মুখটা। কপালে জমে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো বারবার মুছে নিচ্ছে বৃষ্টি। রাত বৃষ্টির দিকে তাকালেও সেই দৃষ্টি দীর্ঘ নয়। চোখ ফিরিয়ে একটা হাসির আভাস ফুটিয়ে তুলতে চেয়েও থেমে গেল। রাতের চোখের হাসি কখনো তার মুখ অবধি পৌঁছায় না। নীরবতা ভেঙে রাত বলে উঠে। অভ্যেস না থাকলে এমন উত্তপ্ত রোদে হাঁটার কারণ? ভালো লাগছে তাই। ভালো লাগার কারণ? তোমার কি অস্বস্তি বোধ হচ্ছে? তার যে কেন অস্বস্তি বোধ হচ্ছে না আজ তা বলতে গিয়েও থেমে গেল রাত। আবার কিছুক্ষণ নীরবতায় কাটলো। নীরবতা ভেঙে বৃষ্টি বলে উঠে। সেদিন বুঝলাম তুমি তোমার মাকে খুব ঘৃণা করো, কারণটা জানতে পারি? প্রশ্নটা করেই পিট পিট করে তাকায় রাতের দিকে। প্রশ্নটা করার পর বুঝলো রাতের দুর্বলতা নিয়ে প্রশ্ন করা উচিত হয়নি তার। রাত শান্তভাবে বলে উঠে। পুরনো ক্ষত জাগিয়ে তুলতে চাই না, ওই প্রসঙ্গে প্রশ্ন করো না প্লিজ। সরি। আবার কিছুক্ষণ নীরবতা। আবার বৃষ্টি বলে উঠে। কখনো কারো প্রেমে পড়েছিলে? এসব প্রেম ভালোবাসায় বিশ্বাসী নই আমি। এগুলো সব হলো অভিনয়, আর দিন শেষে সবাই অভিনেতা। আচ্ছা তুমি কখনো হাসো না কেন? একটু হাসলেই কি হয়? এত গম্ভীর কেন তুমি? কাতুকুতু দিলে হাসবে? আরে হাসতে কোনো টেক্সট লাগে না, একটু হাসো প্লিজ। বৃষ্টির বাচ্চা মতে মুখ চাপা রেখে একটু হেসে দিল সে। তা বৃষ্টির চোখ এড়ালো না। এই হাসিটাই তোমার মুখে সারা জীবন দেখতে চাই। বিকেলে স্কুল ছুটি দিল হৃদের। সারাদিন স্কুলে ক্লাস করলেও তার হৃৎপিণ্ডটা বেঁধেছিল ওই গার্লস স্কুলে। টিফিনের টাইমে ফাঁকি দিয়ে ঠিকই চলে গিয়েছিল তার গার্লফ্রেন্ড শুভ্রতার কাছে। ছুটি শেষে ব্যাগটা তার বন্ধু স্বামী নিয়ে এসেছে। শুভ্রতার সাথে দেখা করতে ফিরতে ফিরতে বেলা ঘনিয়ে এলো। হৃদ আর স্বামী মিলে হাঁটা ধরল বাড়ির উদ্দেশ্যে। ওদিকে বৃষ্টি রাতের সাথেই ছিল এতক্ষণ। দুজন মিলে লাঞ্চ করে কিছুক্ষণ ঘুরলো। কাছে সুন্দর সুন্দর জায়গায় নিয়ে গিয়েছিল রাত। আগে এসব জায়গায় ঘোরাফেরা করলেও আজ ছিল এক ভিন্ন অনুভূতি। বৃষ্টি বাসায় ফিরতেই রাস্তায় দেখা হলো হৃদ ও স্বামীর সাথে। গাড়ি থামিয়ে হৃদকে বলে উঠল বৃষ্টি। কি রে রিত, কখন স্কুল ছুটি হলো আর তুই এখন বাড়ি ফিরছিস? আর হেঁটে হেঁটেই বা কেন যাচ্ছিস? কোথায় ছিলি এতক্ষণ? পাশ থেকে স্বামী বলে উঠে। আর বলবেন না আপু, প্রতিদিন গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যায়, সাথে আমাকেও নিয়ে যায়। আজকে তো স্কুল ফাঁকি দিয়ে চলে এসেছি। হৃদের সাথে থাকতে থাকতে দেখেন কত লেট হয়ে গেল দেখলেন। এখন নির্ঘাত মা বাড়িতে গেলে বকবে। বৃষ্টি রাগীভাবে তাকিয়ে আছে হৃদের দিকে। বিশ্বাস কর আপু, ও সব মিথ্যা বলছে। আর আমি স্কুলও ফাঁকি দেইনি। গাড়িতে ওঠ। তুই যা আপু, এই তো আর একটু, আমি স্বামীর সাথেই আসছি। বাসায় আজকে? বৃষ্টি চলে যাওয়ার পর স্বামীর গলা চেপে ধরে হৃদ। হারামজাদা, তোরে বলছি আপুকে এইসব বলতে। তোরা কি বন্ধু নাকি বুকে ধরিয়ে থাকা বন্দুকের নল? আরে স্যার, কি করছিস? তোর প্রতি অতি ভালোবাসার টানে সত্যিটা বেড়ে গেছে মুখ দিয়ে। ভালোবাসা থেকে আসছে এগুলো। তোমার এত ভালোবাসা আমার দরকার নেই, একটু কম করে বাসো। এখন বাড়িতে কথাগুলো জানাজানি হলে বাস রেডি করেই রাখবে আমার জন্য। তখনই স্বামীর পকেটে ফোনটা বেজে উঠল। হ্যাঁ আম্মু। কোথায় রে তুই? এই তো আম্মু, চলে এসেছি। গ্রুপ স্টাডি করছিলাম তো তাই। হৃদের মাথায় চাপলো দুষ্ট বুদ্ধি। এটাই স্বামীর ভালোবাসা তাকে ফিরিয়ে দেওয়ার উত্তম সময়। ফোনের কাছে মুখ নিয়ে হৃদ বলতে শুরু করে। এ স্বামী, সিগারেটের প্যাকেটটা দে তো। আরে স্বামী দে না, প্যাকেটের অর্ধেক তো তুই শেষ করে ফেললি। ওপাশ থেকে স্বামীর মা বলে উঠে।
এটাই তোর গ্রুপ স্টাডি? স্বামীর প্রায় কাঁদো কাঁদো অবস্থা তার মায়ের কাছে। ওপাশ থেকে তার মা রাগী গলায় অনেকগুলো কথা বলতে থাকে স্বামীকে। তুই আজ বাসায় আয়। ফোন কেটে দিল তার মা। স্বামী রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে হৃদের দিকে। হারামজাদা, এটা কি করলি তুই? কিচ্ছু করার নেই দোস্ত, তোর মতো আমারও অতি ভালোবাসার কারণে মুখ দিয়ে বেরিয়ে গেছে। ভালোবাসা থেকে আসছে এগুলো। বাড়ি ফিরে ব্যাগ নিয়ে বাসায় প্রবেশ করলো বৃষ্টি। আজকে ফিরতে অনেকটা লেট হয়ে গেছে। সন্ধ্যা নেমে এলো প্রায়। কাঁধে ব্যাগ নিয়ে দ্রুত পায়ে সোজা নিজের রুমে চলে যায় সে। লম্বা একটা শাওয়ার নিয়ে বেরিয়ে আসে রুম থেকে। দেখে নিচে তার বাবা ও মা বসে আছে সোফায়। নিচে গিয়ে তাদের পাশে বসলো বৃষ্টি। পাশ থেকে তার বাবা বলে উঠে, কিরে মা, আজ বাসায় ফিরতে এত লেট হলো তোর? আসলে বাবা, ওই তো স্নিগ্ধাদের বাসায় গিয়েছিলাম কিছু নোটস লিখে আনতে, তাই দেরি হয়ে গেল। ও আচ্ছা। আর শোন, কোথাও বের হলে হিজাব পরে বের হবি, যাতে চেনা না যায়। আর শিফন আর রাজু তো সাথেই আছে। রাজনীতি করলে পেছনে অনেক শত্রু পড়ে থাকে, যারা সবসময় থাকে সুযোগের অপেক্ষায়। তুমি কোনো চিন্তা করো না বাবা, আমার কোনো প্রবলেম হয় না। এর মাঝে তার মাও ঠান্ডা মাথায় বলে উঠে, সাজিদ ফোন করেছিল একটু আগে, তোকে খুঁজছিল সে। তোকে নাকি ইদানিং ফোনেই পাওয়া যায় না। তুই কি কোনো কারণে সাজিদকে অ্যাভয়েড করছিস? ক্লাসে থাকি তো, তাই ফোন সাইলেন্ট করে থাকে, আর মাঝে মাঝে কথা হয়। কাজিন হিসেবে টুকটাকি হাই হ্যালো হয়, এই আর কি। অ্যাভয়েড কেন করব? কাজিন শব্দতে মাঝখানে টেনে আনিস কেন? তোকে আর সাজিদকে নিয়ে আমাদের ফিউচার প্ল্যানিংটা কি তা ভালো করে জানিস। লাইফটা আমার মা, আর আমার লাইফ নিয়ে ডিসিশন নেওয়ার অধিকারটাও আমার আছে। আর সাজিদ ভাইকে আমি জাস্ট মামাতো ভাইয়ের চোখেই দেখি, এর চেয়ে বেশি কিছু না। আরে ধুর পাগলি, বিয়ের পর দেখবি এসব চিন্তা ভাবনা ঠিকই পাল্টে যাবে। প্লিজ মা। বৃষ্টি হেঁটে সোজা নিজের রুমে চলে গেল। পাশ থেকে হেলান দেওয়া অবস্থায় তার বাবা তার মাকে বলে উঠে, আরে, মেয়ের সামনে কেউ এসব বলে? ওর তো লজ্জা বলতেও একটা কথা আছে, তাই না? তুমি চুপ থাকো। তোমার আশকারা পেয়ে মেয়েটা বকে যাচ্ছে। মুখে মুখে কথা বলা শিখে গেছে। ইদানিং ওর মনের ভিতরে কি চলে তাও বোঝা মুশকিল। দরজার সামনে এসে উকি দেয় হৃদ। দেখে বাবা ও মা সোফায় বসে কি যেন কথা বলছে। বিড়ালের মতো নিশ্চুপ পায়ে হেঁটে হেঁটে উপরে চলে যাচ্ছে সে। পেছন থেকে ডাক পড়ে তার মায়ের। এই তো এসে গেছে আরেক নবাবজাদা, একটু এদিকে আসুন ঝাপানা। একটা শুকনো ঢোক গিলল হৃদ। আপু আবার সব বলে দেয়নি তো? ধীর পায়ে সামনে গেল হৃদ। মা কর্কশ গলায় বলে ওঠে, কোথায় ছিলে এতক্ষণ? তুইও কি তোর বোনের মতো নোটস লিখে আনতে গিয়েছিলি? তুমি কি করে জানলে? তখনই বৃষ্টি ডাক দিল হৃদকে। এই রিত, একটু এদিকে আয় তো। হৃদ বৃষ্টির রুমে গিয়ে বলে, ধন্যবাদ আপু। ধন্যবাদ আমার লাগবে না, এখন এই কাচের টুকরোগুলো পরিষ্কার কর। নিশ্চয়ই আজ বিয়ের কথা মনে করিয়ে দেওয়ায় ভাঙচুর করেছিস। ওটা জেনে তোর লাভ নেই, এখন এগুলো পরিষ্কার করে ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। আমি তোর কাজের লোক নাকি যে এগুলো পরিষ্কার করব? ওরে লক্ষ্মী ভাইটি আমার, তুমিও করবা, তোমার হাতেও করবে। যদি না করো আজকে স্পেশাল বার্তাটা বাবা মায়ের কানে পৌঁছে যাবে। ব্ল্যাকমেইল করছিস তাই না? ওকে, কোনো ব্যাপার না। কিভাবে কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয় আমিও জানি। সেই দিন যে তুই রাত 12টার সময় বের হয়ে কার কাছে গিয়েছিলি তাও আমি জানি। এখন আমি ফ্রেশ হব, তুই এই রুম পরিষ্কার করে আমার রুমে গিয়ে আমার জামা কাপড়গুলো ধুয়ে দিবি। তা না হলে বুঝতেই পারছিস ব্যাপারটা বাবার কানে যেতে একটুও লেট হবে না। অতি শাসন করতে গিয়ে নিজেই ফেসে গেল বৃষ্টি। আর কিছু না বলে বৃষ্টিকে একটা ভেংসি কেটে সোজা নিজের রুমের দিকে হাঁটা ধরল হৃদ। রাতে খেয়ে ছাদে হাঁটাহাঁটি করছে বৃষ্টি, তবুও অস্থিরতা কাটছে না তার। হঠাৎ হঠাৎ মায়ের মুখে এসব কথা শুনে টেনশন ভর করে মাথার উপর। সে যে সাজিদকে সহ্যও করতে পারে না, এটা তার বাবা মাকে কি করে বুঝাবে সে। অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু লাভ হয়নি। পরে ঘরে গিয়ে সারা জীবন সংসার তো আমাকেই করতে হবে, তাহলে আমার লাইফ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারটা আমার নেই? এর মাঝে ফোনটা বেজে ওঠে বৃষ্টির। দেখে সাজিদের ফোন। কয়েকবার নাম্বার ব্লক করলেও আবার খুলতে হয়েছে তাকে। কেমন আছো বৃষ্টি? ভালো। খেয়েছো? হুম। কিছু হয়েছে? ভালো লাগছে না, ফোন রাখেন। বলেই ফোন কেটে দিল বৃষ্টি। এরপর সাজিদ আবারও কয়েকবার কল দিল, আর রিসিভ করলো না বৃষ্টি। ওপাশে সাজিদের রাগ হলেও কিছুই বলল না। নিজের রাগ নিজের মাঝেই পুষে রাখলো। শুধু পড়াশোনা শেষ করে দেশে ফেরার অপেক্ষা। কেটে গেল 2-1 দিন।
নেহা, মিলি, স্নিগ্ধা, বৃষ্টি ও রাতের বন্ধুরা মিলেমিশে আসে ক্যাম্পাসে। রাত এখনো আসেনি। এর ফাঁকেই তাদের প্ল্যানিং করা শেষ। রাফি বলে উঠে, আমার মনে হয় না কোনো লাভ হবে, কারণ রাত এসব প্রেম ভালোবাসা সহ্যই করতে পারে না। আরে সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করিস কেন? আচ্ছা বাদ দে, এখন কোথায় ঘুরতে যাচ্ছিস ঠিক করলি? স্নিগ্ধা বলে উঠে, হুম, টাঙ্গাইলে মহেরা জমিদার বাড়ি। অনেক দিন ধরে যাওয়ার ইচ্ছে আছে, ওখানে কিন্তু যাওয়া হয় না। এই ফাঁকে ওটাও দেখা হয়ে যাবে। এর মাঝে রাফি বলে উঠে, আরে ওখানে আমি কয়েকবার গিয়েছিলাম, অন্য জায়গা সিলেক্ট কর। আরে শোন, আমরা 2 দিনের জন্য বের হব। সকালে টাঙ্গাইল জমিদার বাড়ি চলে যাব। যেতে যেতেই দুপুর হয়ে যাবে। বিকালে ওখানে কাটিয়ে সন্ধ্যার পর রাত ও বৃষ্টিকে ওখানে রেখে সোজা সিলেট চলে যাব। বাকিটা বৃষ্টিই বুঝে নেবে। ওরা টাঙ্গাইলে থেকে যাবে আর আমরা রাতেই সিলেট। পরের দিন ওখানেই কাটাবো। রাফি আবার বলে উঠে, সিলেট জায়গাটা খারাপ না, সুন্দর সুন্দর জায়গা আছে ওখানে, কিন্তু সৌন্দর্যের জন্য চট্টগ্রামটা অন্যতম, যাকে বাংলাদেশের প্রবেশদ্বার বলা হয়। স্নিগ্ধা বলল, 2 দিনের জন্য বের হলাম, তাই এই ছোট্ট ট্রাভেল। আর চট্টগ্রাম গেলে তো একদিনের আর কতটা সৌন্দর্য ভোগ করতে পারবি। ওখানে একেবারে এক্সামের পর যাব, সবাই মিলে কয়েকদিনের জন্য। তাহলে ভালোভাবেই উপভোগ করতে পারবি চট্টগ্রামের সৌন্দর্য। আর শোন, রাতকে এইসব কিছু বলার দরকার নেই যে আমরা তাকে আর বৃষ্টিকে টাঙ্গাইল ফেলে যাব। ও শুধু জানবে আমরা ঘুরতে যাচ্ছি। ওকে। আর বৃষ্টি, তোর কোনো ভিন্ন মত নেই তো প্ল্যানে? মানে তুই পারবি তো বাকি সব? জানি না। আরে ধুর, পারবি পারবি, সাহস রাখ। তোরাও থাক না ওখানে। আরে পাগল নাকি? রাত যদি রাজি না হয় তাহলে তোকে আমাদের কাছে রেখে ও চলে আসবে। আর যদি আমরা ওখানে না থাকি তাহলে ও রাজি না হলেও তোকে ওখানে একা রেখে ফেলে আসবে না। কিন্তু আমার পুরো বিশ্বাস রাত তোকে ফিরিয়ে দেবে না। আর তখন তোদের মাঝে আমরা থেকে তোদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না। তখন দুজন একসাথে থাকলে ক্ষুদ্র জিনিসগুলো তোদের কাছে অন্যরকম ভালো লাগা কাজ করবে। সবাই মিলে প্ল্যান করলো আগামী পরশু তারা রওনা দিচ্ছে 2 দিনের সফরে, মিশন ঢাকা টু সিলেট। রাতে ছাদে বাবার পাশে গিয়ে দাঁড়ায় রাত। কফি হাতে তাদের পাশে এসে দাঁড়ায় পরি চৌধুরী। রাত তার বাবাকে বলে ওঠে, বাবা, আগামী পরশু আমরা ফ্রেন্ডসরা মিলে একটু ঘুরতে বের হব। 2 দিন থাকবো আমরা। ভালো তো, ঘোরাঘুরি করলে মনটা ফ্রেশ থাকে অল টাইম। যা, ফ্রেন্ডসরা মিলে ঘুরে আয়, দেখবি মন ফুরফুরা থাকবে। কিন্তু বাবা, টাকা লাগবে? নো প্রবলেম, ঘোরাফেরার খরচ আমি দিচ্ছি। তবু তুই হাসি খুশি থাক, এটাই আমি চাই। মাঝখানে পলি চৌধুরী বলে উঠে, টাকার কথা বলার আগে তুমি আগ বাড়িয়ে দিচ্ছ। অযথা এত টাকা নষ্ট করার কি দরকার? যেহেতু ফ্রেন্ডরা মিলে যাচ্ছে, তাহলে সবাই মিলেই তো দিবে, তাই না? আর এত রাতে তোমরা কোথায় যাবে? রাত এবার রাগী চোখে বলে উঠে, আমার বিয়ের বরযাত্রী নিয়ে যাব। বুঝলাম না, আমার আর বাবার মাঝখানে না ঢুকলে কি আপনার শান্তি হয় না? আপনার জন্মই হয়েছে মনে হয় আমার আর বাবার মাঝখানে সব সময় কাঠি কাটানোর জন্য। আর কিছু না বলে সোজা নিচে চলে গেল রাত। রুদ্র চৌধুরী পলির দিকে তাকিয়ে বলে, মেয়ে লোক যত কম কথা বলবে তার সম্মানটা তত উপরে থাকবে। বাসা থেকে অনুমতি পেল বৃষ্টিও। 2 দিন থাকার কথা শুনে প্রথমে তার বাবা না করলেও পরে বন্ধুদের কথায় তাদের সাথে যেতে অনুমতি দিল বৃষ্টিকে। আজ রওনা দিবে তারা। ভোরে সবাই বের হয়ে যায় বাড়ি থেকে। সবাই একত্রিত হয়। রাফি বলে উঠে, মহেরা জমিদার বাড়ি যেতে হলে প্রথমে যেতে হবে মহাখালী বাস টার্মিনালে। ওখানে নন এসি বাসগুলোর মাঝে নিরালা সুপার বাসটাই ভালো, যার টিকিটের দাম 170 কি 180 টাকা। যদিও আমরা এসি বাসে যাব ভেবেছিলাম, কিন্তু ঠান্ডা নাকি হালকা প্রবলেম আছে বৃষ্টির, তাই নন এসি বাসেই যাব আমরা। সকলে মিলে চলে গেল মহাখালী বাস টার্মিনালে। ওখানে নিরালা সুপার বাস সার্ভিসের 8টা টিকিট নিল রাফি। এতে বৃষ্টি আর রাতের সিট পাশাপাশি নিয়েছে রাফি। বাসে উঠল সবাই। রাত দেখলো বৃষ্টির সিট তার পাশেই। যদিও মেয়েদের নিয়ে কখনো বসা হয় না রাতের, তবুও বৃষ্টি পাশে পড়ায় কিছুই বলল না সে। পারলে টিকিট বদলে নিতে পারত,
তাও করেনি রাত। একটা হাসি দিয়ে বসে পড়ল বৃষ্টির পাশে। বৃষ্টি আর চোখে তাকাচ্ছে রাতের দিকে। কেমন বউ বউ ফিলিংস আসছে তার মাঝে। এক মুহূর্তের জন্য মনে হচ্ছে জামাইয়ের সাথে করে কোথাও যাচ্ছে সে। ভাবতেই হেসে দিল বৃষ্টি। রাত তার দিকে তাকিয়ে দেখলো বৃষ্টি তার দিকে তাকিয়ে হাসছে। রাত নিজেকে নিচ থেকে উপর পর্যন্ত একবার দেখে নিল। না, হাসির মতো তেমন কিছুই দেখছে না সে। কি হলো, হাসছো যে? বৃষ্টি তবুও হাসছে, যদিও একটু কমিয়ে নিয়েছে। দেখো বৃষ্টি, হাসি বন্ধ করো। তোমার হাসি দেখে নিজেকে জোকার মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা, এই যে থামলাম, এবার হ্যাপি? শুনো, বাসে যেহেতু যাচ্ছি, প্রবলেম হলে বলবে কিন্তু। আচ্ছা। বাদ চলছে। রাতে ঘুম হয়নি বৃষ্টির। কি করবে তা প্ল্যান করতে করতে রাতটা পার হয়ে গেছে। রাত পাশে তাকিয়ে দেখে বৃষ্টি ঘুমিয়ে আছে। কি আজব, একটা জায়গায় যাচ্ছি তাও ঘুমিয়ে পড়লো। রাতে ঘুম হয়নি মনে হয়। বৃষ্টির মাথাটা কাত হয়ে পড়ল রাতের কাঁধের উপর। বুকটা কেঁপে উঠল রাতের। জীবনে প্রথম এমন কোনো অনুভূতি। ডাকতে চেয়েও ডাকলো না রাত। চক্ষু জোড়া স্থির হয়ে আছে বৃষ্টির মুখের দিকে দৃষ্টি নিক্ষেপ করে। খুবই মায়াবী লাগছে মুখটা। রাত বেশিক্ষণ তাকিয়ে রইল না ওই দিকে, কারণ যতবারই বৃষ্টিকে দেখে ততবারই অবাক হয় রাত। মেয়েদের প্রতি যথেষ্ট ঘৃণা থাকলেও বৃষ্টির প্রতি কেন সেই ঘৃণা কাজ করে না? অদ্ভুত মায়া মিশে আছে এই মুখটায়। এটা যেন মুখ নয়, কোনো স্পষ্ট মায়াজাল। পাশ থেকে স্নিগ্ধা বলে ওঠে, রাত, এইভাবে তাকিয়ে থাকিস না, প্রেমে পড়ে যাবি। ধুর, বৃষ্টি এভাবে ঘুমিয়ে পড়লো সেটাই ভাবছি, অন্য কিছু না। স্নিগ্ধা এবার একটু বাঁকা হাসি দিয়ে বলে ওঠে, কিছু কিছু দীর্ঘতম প্রেমের ইতিহাস কিন্তু এখান থেকেই শুরু হয়। রাত আর কিছু বলল না, চুপচাপ বসে রইল সিটে। স্নিগ্ধার মুখটায় ভেসে উঠল একটা প্রসারিত হাসি। সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই রাতের। রাত বৃষ্টির মাথাটা কাঁধ থেকে আলতো করে সরিয়ে দিতেই এক হাত জড়িয়ে নিল বৃষ্টি। এবার খুব আরাম করেই মাথা রাখলো সে। রাতও চক্ষু বুঝে হেলান দিয়েছে সিটের সাথে। পার হয়ে গেল বেশ কিছুটা সময়। বাস থামলো একটা জায়গায়। রাফি ডাক দিল রাতকে। তারা নামার প্রস্তুতি নিচ্ছে। বৃষ্টি এখনো শুয়ে আছে রাতের কাঁধে। রাত আস্তে আস্তে দু একবার ডাক দিতেই উঠে গেল বৃষ্টি। ঘুম ভাঙতেই দেখে রাতের কাঁধে মাথা রেখে হাতটা জড়িয়ে ধরে আরামে ঘুমিয়েছিল পুরোটা রাস্তা। লজ্জায় রাতের দিকে তাকাতে পারছে না সে। সি সি, এভাবে কেউ ঘুমায়? ছোট্ট করে একটা সরি বলল বৃষ্টি। সরি, ঘুমিয়ে পড়েছিলাম তো, তাই বুঝতে পারিনি। রাত একটু হাসি হাসি ভাব নিয়ে বলে, ইটস ওকে, এখন চলো। বৃষ্টির চোখে এখনো ঘুমের ভাব স্পষ্ট। ঘুমু ঘুমু চোখে বলে উঠে, আমরা কি চলে এসেছি? না, এখনো বাকি আছে কিছু পথ। ও। বেগটা কাঁধে নিয়ে নিল রাত। বৃষ্টির ঘুম ভাঙলেও এখনো চোখে ঘুমু ঘুমু ভাব। মনে হচ্ছে 2 মিনিটের জন্য রেখে দিলে আবার ঘুমিয়ে পড়বে। বৃষ্টির হাতটা ধরে বাস থেকে নেমে এলো রাত। ঘুমু ঘুমু চোখে তাকিয়ে আছে তার আর রাতের এক হয়ে থাকা হাত দুটোর দিকে। বাস থেকে সবাই নেমে গেল দুবাইলের ঠিক আগের রাস্তায়। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টারের একটা সাইনবোর্ড দেখতে পেল। রাস্তার উল্টো পাশে কিছু সিএনজি দেখলো তারা। যদিও বাস সিএনজি এসবের চড়ার তেমন অভ্যেস নেই রাত বৃষ্টি কারোরই। তবুও ঘুরোঘুরির মুহূর্ত, মজা করাটাই সবার ঊর্ধ্বে। গাড়ি আনলে হয়তো এই ফিলটা আসতো না। রাফি গিয়ে 2টা সিএনজি রিজার্ভ নিল ওখান থেকে। মেয়েদের জন্য একটা, ছেলেদের জন্য একটা। সিএনজিতে থাকা অবস্থায় বৃষ্টিকে নিয়ে বরাবরই মজা নিল তার বান্ধবীরা। ইস, কেন যে ওভাবে ঘুমিয়ে পড়ল সে। স্নিগ্ধা বলে ওঠে, দেখেছিস, আমি বললাম না রাত তোকে পছন্দ করে। না হলে এমনভাবেই সারা রাস্তা পার করা তো দূরের কথা, অন্য কাউকে বসতেই দিত না তার সাথে। সকলের নানান কথায় লজ্জায় মুখ লাল হয়ে আসছে বৃষ্টির। 15 থেকে 20 মিনিটের একটা মিনি জার্নির পর চোখে পড়ল বিশাখা সাগর নামের একটা বিশাল সুন্দর দিঘির উপর। রাতের পাশাপাশি হাঁটছে বৃষ্টি। রাত বৃষ্টিকে বলল, এই দিঘিটা হলো বিশাখা সাগর? বৃষ্টি চোখ মুখ কুঁচকে উত্তর দিল, সাগর? সাগর নয়, এটার নামই বিশাখা সাগর। আর ওপাশে গাছগুলোর আড়ালেই রয়েছে মহেরা জমিদার বাড়ি। আমরা তো তাহলে এখন জমিদার বাড়ির সামনেই। হুম। একটু এগিয়ে সবার জন্য টিকিট নিল ভিতরে প্রবেশ করতে। টিকিট কেটে রাফির পেছন পেছন ভিতরে ঢুকে গেল সবাই। সামনেই একটা বড় ভবন চোখে পড়ল তাদের। রাত বৃষ্টিকে উদ্দেশ্য করে বলল, এটা হলো বাংলাদেশ পুলিশ ট্রেনিং সেন্টার। এটা হলো প্রশিক্ষণরত পুলিশ সদস্যদের আবাসিক ইউনিট। গেট দিয়ে ভিতরে প্রবেশ করে আশেপাশের ভবনগুলো দেখে নিল তারা। সেখানে অনেকগুলো বড় বাড়ি দেখতে পেল তারা। এক একটা বাড়ির এক এক নাম।
কালীচরণ লজ, চৌধুরী লজ, তার পাশে মেহমান খানা, আনন্দ লজ, মহারাজা লজ। বৃষ্টি সেগুলোর দিকে তাকিয়ে তাকিয়ে হাঁটছে রাতের পাশেই। হঠাৎ পা মচকে পড়ে যেতেই রাত ধরে ফেললো তাকে। রাতের এক হাত দিয়ে বৃষ্টির হাত ধরে আছে, অপর হাত বৃষ্টির কোমরে, চেয়ে আছে একে অপরের দিকে। লজ্জায় চোখ নামিয়ে ফেললো বৃষ্টি। রাত বলে উঠে, একটু দেখে চলতে পারো না? একটু হলেই তো পড়ে যাচ্ছিল। তুমি আছো না, তুমি থাকতে আমার কিছু হবে না। উত্তর শুনে আর কিছু বলল না রাত। বৃষ্টিকে ছেড়ে হাঁটা শুরু করলো সে। দুপুর হয়ে এলো। বাড়িগুলোর পেছনে রয়েছে বাচ্চাদের খেলার জায়গা। আরেকটু এগিয়ে দেখলো একটা পুকুর। ওটার পার ধরে একটু সামনে এগুলেই দেখতে পেল পিকনিক স্পট। ওখানে আছে নাস্তা ও বিশ্রামের জন্য মনোরম ব্যবস্থা। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিল তারা। তারপর খেয়ে দিয়ে বেরিয়ে পড়লো তারা চারপাশটা দেখতে। রাত ও বৃষ্টি খেয়াল করলো তাদেরকে সবাই আলাদা আলাদা রাখছে। বৃষ্টি রাতকে বলে উঠল, ওরা তো আমাদের কোনো পাত্তাই দিচ্ছে না, চলো আমরা চারপাশটা দুজন মিলে ঘুরে দেখি। রাতও সম্মতি জানালো। বিকেলবেলা রাত ও বৃষ্টি হাঁটছে রাফিদের থেকে একটু দূরে দূরে। একটা একটা জিনিসের সাথে বৃষ্টিকে পরিচয় করিয়ে দিচ্ছে রাত। এটা দেখছো বৃষ্টি? এটা হলো আনন্দ লজ। এই আনন্দ লজটাই হলো এই পুরো জমিদার বাড়ির মূল আকর্ষণ। এই ভবন স্থাপত্যের অনন্য বিষয়টা হচ্ছে এর কারুকাজে একই সাথে প্রাচ্য ও পশ্চিমের স্থাপত্য শৈলীর কম্বিনেশন পাওয়া যায়। আর বর্তমানে এটা পুলিশের প্রশাসনিক ভবন হিসেবে ব্যবহৃত হচ্ছে। ও আচ্ছা। রাত বকবক করে যাচ্ছে আর বৃষ্টির দৃষ্টি রাতের ঠোঁটের দিকে। রাতের বলা কথার দিকে কোনো হুঁশ নেই তার। সে চেয়ে আছে বারবার নড়ে ওঠা রাতের ঠোঁটগুলোর দিকে। রাতের সাথে পাশাপাশি হাঁটছে, অন্যরকম ভালো লাগা কাজ করছে তার মাঝে। সে যে রাতের সাথে এভাবে অনেকটা পথ পাড়ি দিতে চায়, তাকিয়ে থাকতে চায় রাতের বক বক করা ঠোঁটগুলোর দিকে। রাত আর চোখে তাকালো তার দিকে, দেখে বৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। রাত বলে উঠে, তুমি কি আমার কথাগুলো শুনছো? তুমি আমার পাশাপাশি হাঁটছো, আমার সাথে একাকী সময় কাটাচ্ছ, খুব ভালোই লাগছে আমার। তোমার সাথে কাটানো মুহূর্তটাই আমি অন্য কোনো সৌন্দর্য উপভোগ করতে চাই না। হায় রে, কার সাথে এতক্ষণ বকবক করছি আমি? তুমি বলতে থাকো, আমার খুব ভালোই লাগছে। আবার হাঁটা শুরু করলো রাত। একটু এগোতেই রাত বলল, এটা হলো মহারাজা লজ। সৌন্দর্য কম নয় এটারও। দেখো, চারপাশে অসাধারণ কারুকাজ। এই অসাধারণ কারুকাজে ঘেরা মহারাজা লজে 5,000 টাকার বিনিময়ে এক রাত থাকার ব্যবস্থা আছে। হঠাৎ বৃষ্টির খেয়াল হয় স্নিগ্ধার বলা সেই কথা। তাকে আর রাতকে এখানে রেখেই তারা সিলেটের উদ্দেশ্যে চলে যাবে। সেই সুবাদে রাতে থাকার জন্য এই মহারাজা লজটাই বেছে নিল সে। যদিও রাতের প্রতি যথেষ্ট বিশ্বাস আছে তার। বৃষ্টি এখন চাইছে রাতকে ব্যস্ত রাখতে, তাই সে আবার জিজ্ঞেস করে ওঠে, আচ্ছা, এই জমিদার বাড়ির ইতিহাসটা কিভাবে শুরু হয়? রাত বলতে শুরু করলো, এই প্রাচীন জমিদার বাড়িটার ইতিহাসটা শুরু হয়েছিল 1890 সাল থেকে। কালীচরণ শাহ ও আনন্দ শাহ নামের দুই ভাই ছিল, যাদের ছিল কলকাতায় লবণ ও ডালের ব্যবসা। আর ওসবের চাহিদাটাও বেশি ছিল, তাই খুব তাড়াতাড়ি এত দূর এগিয়ে গেল তারা। কলকাতা থেকে এখানে চলে আসে ও বিশাল এই জায়গার উপরে জমিদার বাড়িটা স্থাপন করে। আর এখানে যে জমিদার বাড়িগুলো আছে এগুলো তখনকার নিদর্শন। তারা জমিদার বাড়িটি নির্মাণ করার পর এই এলাকাবাসীর সাথে বিভিন্নভাবে দাদন নামক একটা প্রথা আছে, ওটা খাটানোর চেষ্টা করে এবং অনেক উন্নতি সাধন করে। অর্থাৎ তারা জমিদার হিসেবে অনেক জনকল্যাণ কাজ করেছেন। আর এই সুন্দর জমিদার বাড়িটি যে আমরা দেখতে পাচ্ছি, এর পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস রয়েছে। বৃষ্টি অবাক হয়ে জিজ্ঞেস করে, কি সেটা? 1971 সালের মে মাসে পাকিস্তানি হানাদার বাহিনীরা এখানে এসে কুল বধূযোগ মায়া রায় নামে একজন ছিলেন, তাকে সহ এখানে 5 জন গ্রামবাসীকে চৌধুরী লজের পেছনে নিয়ে গুলি করে হত্যা করে। তারপর এখানে যে জমিদাররা ছিল তারা রাগে ও কষ্টে এদেশ ছেড়ে চলে যায়। কোনো সুন্দর জিনিসের পিছনেও একটা কলঙ্কিত ইতিহাস থাকে, আর আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করি, কিন্তু এই ইতিহাসগুলো পর্যালোচনা করি না। বাহ, তুমি দেখি এখনকার সব কিছুর সাথেই পরিচিত। কয়বার এসেছিলে এখানে? ক্লাস 8-এ থাকতে একবার এসেছিলাম, বাবা আর আর না, কেউ না। বাবার সাথে এসেছিলাম আমি, আর সাথে কেউ থাকলেও তার নামটা আমি মুখেও আনতে চাইছি না। তার উপর তোমার কিসের এমন অভিযোগ? বলবো কোনো একদিন। বৃষ্টি গুনগুন করে বলে ওঠে,
একদিন তো আমি তোমার সব কিছুই জানবো আর তুমি আমার সব জানবে, কিন্তু সেই দিনটা আসবে কবে? রাত রহস্যজনকভাবে তাকিয়ে বলে। কিছু বললে? না। বৃষ্টির সাথে হাঁটতে হাঁটতে চারপাশটা ঘুরতে ঘুরতে অনেকটা সময় পার হয়ে গেছে। আশেপাশে তাকিয়ে রাফিদের কাউকে দেখতে পারলো না রাত। যেহেতু 2 দিনের জন্য এসেছে, তাহলে রাতে এখানেই থাকবে সবাই, আশেপাশেই আছে হয়তো। বৃষ্টি বুঝতে পারলো তারা কৌশল করেই আলাদা হয়ে গেছে তাদের থেকে। তবুও চুপচাপ রাতের পিছন পিছন তাদেরকে খুঁজতে লাগলো সেও। না, কোথাও পেল না তাদের। একে একে সকলের মোবাইলে ফোন দিল রাত, কেউই ফোন ধরছে না। অস্থির হয়ে পড়লো রাত। বারবার ফোন দিচ্ছে, কিন্তু কেউই ফোন ধরছে না। খুঁজতে খুঁজতে প্রায় সন্ধ্যা পেরিয়ে গেল। রাত বুঝতে পারলো তারা এখানে নেই। রাফিরা হয়তো চলে গেছে, কিন্তু কেন এমনটা করলো কিছুই বুঝতে পারছি না। পাশ থেকে বৃষ্টি বলে উঠে। তাহলে এখন কি হবে? আর কি হবে, আমরাও চলি বাড়ির উদ্দেশ্যে। আমি যাব না। তাহলে কি এখানে একা একা থাকবে? আমি বাসা থেকে বলে এসেছি 2 দিন থাকবো, তাই আমি 2 দিনের আগে কিছুতেই বাড়ি ফিরছি না, আর মাথাটাও কেমন ছিমছিম করছে। রাত খেয়াল করলো আকাশটাও ভীষণ হয়ে আছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এখন বের হলে একটা নাজেহাল অবস্থা হবে। বৃষ্টিকে উদ্দেশ্য করে বলে উঠে। আমার উপর বিশ্বাস আছে? হুম। উত্তরটা খুব শান্তভাবেই দিয়ে দিল বৃষ্টি, যেন রাতের সাথে সে একই সাথে আরো অনেকটা রাত পার করে এসেছে সে। রাত বৃষ্টিকে নিয়ে চলে গেল সেখান থেকে মহারাজা লস এর রুম বুক নিতে 1 রাতের জন্য। আপনাদের পরিচয়? বৃষ্টি চুপ করে থাকলেও রাত খুব স্বাভাবিকভাবেই উত্তর দেয়। আমরা স্বামী স্ত্রী। হাঁ করে রাতের দিকে চেয়ে রইল বৃষ্টি, মুখেও লজ্জার ছাপ স্পষ্ট। থাকার জন্য একটা ঘর নিয়ে সেখানে চলে গেল তারা। হাঁটতে হাঁটতে রাত বলে উঠে। তুমি এখন ভাবছো দুজনের জন্য আমি কেন একটা ঘর নিলাম? ধরো তুমি যদি অন্য ঘরে থাকো, তাহলে ব্যাপারটা রিস্কি হয়ে যায় না? এখানে অনেক মানুষই আছে, আর তুমি এখানে নতুন নতুন মেয়ে হয়ে একা একটা ঘরে থাকাটা কিন্তু রিস্ক, তুমি বুঝতেই পারছো। আর আমার জন্য চিন্তা করো না, এক ঘরে থাকলেও একসাথে থাকবো না, কোনো রকম রাতটা কাটিয়ে দিতে পারবো আমি। আমি মোটেও ওসব নিয়ে ভাবছি না, আর তুমি থাকতে আমার কিছু হবে না, আমি জানি। ভয় হচ্ছে না? না। কেন? তুমি আছো যে। আমাকে ভয় হচ্ছে না? বিশ্বাস আছে। আমি কিন্তু খারাপও হতে পারি। যদি তাই হয় তাহলে ভেবে নিব আমি মানুষ চিনতে ভুল করেছি। থাকার ঘরটা খুবই পরিপাটি। সৌন্দর্যতার কমতি খুঁজতে গেলে ভুল হবে। যা যা দরকার সবই আছে এখানে। সত্যি রাজপ্রাসাদের প্রতিটা ঘরেই থাকে রাজকীয় ভাব। রাত তখন 9টা। ছাদটা ঘুরে ঘুরে দেখছে দুজন। গুড়গুড় করছে আকাশটা, মনে হচ্ছে এখনই বর্ষণ শুরু হবে। রাত কয়েকবার চলে যেতে বললেও গেল না বৃষ্টি। একটু পরেই শুরু হয়ে গেল বর্ষণ। বৃষ্টির মাঝে হাত দুটি মেলে নেচে বেড়াচ্ছে বৃষ্টি। বাচ্চমতে মেতে উঠেছে সে। রাত মুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বাচ্চমতো মেতে ওঠা সেই বৃষ্টির দিকে। বৃষ্টি হাত বাড়িয়ে ডাক দেয় রাতকে। দাঁড়িয়ে থেকো না রাত, উপভোগ করো এই মুহূর্তটা, সার্থক করে দাও আজকের এই বৃষ্টি। চলো একসাথে ভিজি, দুজনের জন্যই হয়ে উঠুক এটা একটা বৃষ্টি ভেজা রাত। বলেই একটা প্রসারিত হাসি দিয়ে হাত মেলে ঘুরতে লাগলো সে। রাতও স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। অজানা এক ভালো লাগা কাজ করছে তার মাঝে। তার জীবনের প্রতিটা মুহূর্তেই যদি এমন তৃপ্তি মিশে থাকতো, কতই না ভালো হতো। কিছুক্ষণ কেটে গেল ওইভাবে। রাতের হঠাৎ খেয়াল হলো সবেমাত্র বর্ষা কাল শুরু হচ্ছে। নতুন বৃষ্টি এগুলো, বেশিক্ষণ ভিজলে নির্ঘাত জ্বর উঠবে। রাত কয়েকবার ডাক দিল বৃষ্টিকে। বৃষ্টি, আর ভিজো না, শরীর খারাপ করবে পরে, চলে আসো। খারাপ করলে করুক, তুমি আছো না। রাত আবারও কয়েকবার ডাক দিল বৃষ্টিকে, কিন্তু তার একটাই কথা, সে নিচে যাবে না। আজ এই বৃষ্টি ফোঁটার মাঝে হারিয়ে ফেলতে চায় নিজেকে। রাত এবার আর কিছু না বলে বৃষ্টির কাছে গিয়ে আচমকাই কোলে তুলে নিল তাকে। রাতের হঠাৎ এমন আচরণে অবাক হলো বৃষ্টি। পড়ে যাওয়ার ভয়ে রাতের গলাটা 2 হাতে জড়িয়ে ধরে আছে সে। চেয়ে আছে রাতের মুখের দিকে। বৃষ্টিকে কোলে নিয়ে সোজা নিচে চলে এলো রাত। ফ্রেশ হতে গেলেই খেয়াল করে তার নিয়ে আসা জামা কাপড় সব স্নিগ্ধার ব্যাগে। বয়ে বেড়ানোর অলসতায় নিজে কোনো ব্যাগ আনেনি, স্নিগ্ধার ব্যাগেই নিয়ে নিয়েছে। ফ্রেশ না হয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। রাতকে ডাক দিল সে। বলছি কি, আমার জামা কাপড় তো সব স্নিগ্ধার কাছে, আর ওরা তো চলে গেছে, এখন কি করব? ভালোই হয়েছে, এখন এই ভেজা কাপড় নিয়ে রাত পার করতে হবে। বারবার বলেছিলাম না ভিজতে, শুনলে না আমার কথা। এখন থাকো এই ভেজা কাপড় গায়ে নিয়ে।
প্লিজ কিছু একটা করো, এভাবে কি করে থাকা যায়? এই ভারী বৃষ্টিতে এখন বাইরে যাওয়াও সম্ভব না যে তোমার জন্য জামা কাপড় কিনে আনবো। আর ধীরে ধীরে বর্ষণ বেড়েও চলছে। তাহলে কি এভাবেই থাকতে হবে? তো আর কি করবে? ওখান থেকে চলে গেল রাত। ঠোঁট ফুলিয়ে দাঁড়িয়ে আছে বৃষ্টি। ইস, কেন যে ভেজার শখ উঠলো কে জানে। কিছুক্ষণ পর রাত একটা টি শার্ট আর ট্রাউজার এনে এগিয়ে দিল বৃষ্টির দিকে। ঘুমানোর জন্য ট্রাউজার ও টি শার্ট সব সময় থাকে তার কাছে। এই নাও, আপাতত এগুলো দিয়েই কাজ চালাও। চট করে রাতের হাত থেকে ওগুলো নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে বৃষ্টি। চ্যান্স হয়ে রাতের সামনে এসে দাঁড়ায় সে। আমাকে কেমন লাগছে? রাত তাকিয়ে আছে বৃষ্টির দিকে। সাদা টি শার্ট ও কালো ট্রাউজারে ভালোভাবেই মানিয়ে আছে বৃষ্টিকে। বিরক্তি নিয়ে বৃষ্টি আবার বলে ওঠে। বলো না কেমন লাগছে আমাকে। ভালো। শুধু কি ভালো, সুন্দর লাগছে না? তোমাকে খুব সুন্দর লাগছে। এবার হ্যাপি? জানো, এই কথাটা আমি অনেকের মুখ থেকেই শুনেছি যে আমি অনেক সুন্দর, কিন্তু তোমার মুখ থেকে শোনার মাঝে যে তৃপ্তি রয়েছে তা আমি আর কখনো পাইনি। কারো কথায় এমন অনুভূতি আমার মনকে কখনো স্পর্শ করতে পারিনি। তোমার মুখে শোনা প্রতিটি কথাই আমাকে হারিয়ে দেয় এক ভিন্ন অনুভূতিতে, যে অনুভূতির সাগরে আমি হাজারো বছর ভাসতে চাই। রাত ভালোভাবেই বুঝতে পারছে বৃষ্টির কথার ধরন, তবুও কিছু বলল না। খেয়াল করলো বৃষ্টির স্নিগ্ধ চুলের মাঝ থেকে একটু একটু করে পানি পড়ে টি শার্টটা শরীরের সাথে মিশে যাচ্ছে তার। রাত চোখ ফিরিয়ে নিল। ব্যাগ থেকে একটা হালকা জ্যাকেট বের করে বৃষ্টির দিকে এগিয়ে ধরলো। এটা পরে নাও। কেন? ঠিক আছি তো আমি। না, ঠিক নেই, কিচ্ছু ঠিক নেই। পরে নাও এটা। আচ্ছা দাও, যখন ঠান্ডা লাগবে তখন পরে নিব। ঠান্ডার জন্য দিচ্ছি না আমি। তো কি জন্য পরবো? তুমি বুঝতে পারছো না? না। সত্যি বুঝতে পারছো না? আরে বাবা, বললে তো বুঝতে পারবো। তুমি কি সত্যি বুঝতে পারছো না, নাকি আমার মুখ থেকে শুনতে চাইছো বুঝতেছি না, কিন্তু আমি বললে তুমি লজ্জা পাবে? বৃষ্টি এবার বুঝতে পারলেও একটু ঢং করে বলে ওঠে। তুমি নিশ্চয়ই আমার উপকারই করতে চাইছো, তাই না? তো লজ্জা পাবো কেন? কারণ তোমাকে অনেক হট লাগছে। এটা পরে নাও, তাতে লজ্জা নিবারণের সাথে এই বৃষ্টির মাঝে ঠান্ডা ভাবটাও গায়ে লাগবে না। লজ্জায় মাথাটা নিচু করে ফেললো বৃষ্টি। ছি, এভাবে কেউ বলে? ধুর, ভুলটা আমারই হয়েছে। কেন যে ওর মুখে মুখে প্রশ্ন করতে গেলাম। ভাবতে ভাবতেই জ্যাকেটটা গায়ে নিয়ে নেয় বৃষ্টি। রাত বলে ওঠে। তুমি এখানেই থাকো, আমি ডিনারের ব্যবস্থা করছি। মাথাটা নিচু করেই জবাব দেয় বৃষ্টি। আচ্ছা। রাত চলে গেল। বৃষ্টি বসে বসে অপেক্ষা করতে থাকে তার জন্য। কিছুক্ষণ পর ফিরে আসে রাত। বৃষ্টি খেয়াল করলো রাতের চুল থেকে পানি গড়িয়ে পড়ছে নিচের দিকে। রাতের কাছে এগিয়ে গিয়ে বলে ওঠে। সোজা হয়ে দাঁড়াও। বলেই টাওয়াল দিয়ে রাতের মাথাটা মুছতে থাকে বৃষ্টি। রাত দাঁড়িয়ে তাকিয়ে আছে বৃষ্টির দিকে। মনে হচ্ছে গভীর একটা সম্পর্ক তাদের। আর বৃষ্টি অধিকার খাটাচ্ছে রাতের উপর। খাবার খাচ্ছে দুজন। খাবার সামনে নিয়ে বসে আছে বৃষ্টি। আমি নিজের হাত দিয়ে খেতে পারি না। বৃষ্টির হঠাৎ এমন কথায় ভ্রু কুঁচকে বৃষ্টির দিকে তাকায় রাত। শান্তভাবে বলে ওঠে। তাহলে দুপুরে খেলে কি করে? তখন খুব কষ্টে একটু খেয়েছিলাম, খেতে পারিনি তখন। তাহলে বাসায়ও কি কষ্ট করে একটুখানি খাও? তখন তো মা খাইয়ে দেয়। তাহলে আর কি করার, কষ্ট করে হলেও যতটুকু পারো খাও। খাইয়ে দাও না, খুব ক্ষুধা লাগছে আমার। রাত এবার বৃষ্টিকে খাইয়ে দিতে দিতে বলল। যে তোমার স্বামী হবে সে বেচারার কপাল পড়বে। কেন? এই যে সারাক্ষণ জ্বালিয়ে মারবা তাকে। সহ্য করতে পারবে না? মানে? মানে বলতে চাইছি, সে কি সহ্য করতে পারবে না এই জ্বালাতন? সেটা তখন তাকে জিজ্ঞেস করে জেনে নিব। দেখা যাবে। খাওয়া শেষে কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে কাটিয়ে দিল দুজন। বাইরে বৃষ্টির ফোঁটার আওয়াজ ভালোভাবেই কানে আসছে দুজনের। রাত বাইরে তাকিয়ে বলে ওঠে। যাও ঘুমিয়ে পড়ো। আর তুমি? আমার এমনিতেও 3টার আগে ঘুম আসে না, আর কয়েক ঘন্টা কাটিয়ে দিতে পারবো, সমস্যা নেই। আমি ঘুমিয়ে গেলে তুমি কি করবে? ফোনেও গিটার নিয়ে কখনো কখনো নির্ঘুমে রাত্রি পার হয়ে যায়। তাছাড়া এখানে ভালোই লাগছে। তুমি যাও ঘুমাও, আর শোনো, ভয় পেও না, আমি আছি। গভীর ঘুমে আচ্ছন্ন তখন বৃষ্টি। হারিয়ে আসে স্বপ্নরাজ্য। চারদিকটা ফুলে ফুলে ভরা। সেই ফুলের মাতাল করা ঘ্রাণ। চারদিকটায় উড়ে বেড়াচ্ছে অসংখ্য রঙিন প্রজাপতি। মাঝখান দিয়ে বয়ে গেছে লম্বা একটি পথ, যা কত দূর তা খালি চোখে দেখা যাচ্ছে না। মনে হয় শেষ হওয়ার মতো পথ নয় এটি।
রাতের হাত ধরে বৃষ্টি যত সামনে এগুচ্ছে তত সৌন্দর্য বেড়ে যাচ্ছে। রাতের এক হাত জড়িয়ে সেই পথে হেঁটে বেড়াচ্ছে বৃষ্টি। হঠাৎ সামনে এসে দাঁড়ালো বৃষ্টির মামাতো ভাই সাজেদ, যে বৃষ্টিকে ছোটবেলা থেকেই পছন্দ করে। সাজেদের হাতে বড় একটা ধারালো ছুরি। সাজেদ কিছু না বলেই সেই ছুরি দিয়ে টানা কয়েকটা আঘাত করে ফেললো রাতকে। রাতের শরীরের রক্তে সেই জায়গাটা ভেসে যাচ্ছে। একসময় সেই জায়গাটা নদী হয়ে গেল রাতের রক্তে। তার উপর একটা নৌকা ভেসে বেড়াচ্ছে। সাজেদ বৃষ্টিকে নিয়ে সেই নৌকায় উঠে বসলো। সাজেদ সেই নৌকা নিয়ে বৃষ্টিকে নিয়ে চলে যাচ্ছে। রাত এক হাত বাড়িয়ে আসে বৃষ্টির দিকে। ধীরে ধীরে সেও ডুবে গেল সেই রক্তের সাগরে। রাত রাত বলে জোরে জোরে চিৎকার দিচ্ছে বৃষ্টি, কিন্তু সেই চিৎকারের আওয়াজ সাজিদের কান অবধি পৌঁছাচ্ছে না। একসময় রাতকে আর দেখা যাচ্ছে না। রক্তের নিচে ডুবে গেছে সে, আর সেই রক্তের উপর দিয়ে সাজিদ নৌকায় করে বাড়ি নিয়ে যাচ্ছে বৃষ্টিকে।